দেখার পর যদি মনে হয় যে স্যার পরবর্তী পার্টটা দরকার আমার জন্য, তাহলে কমেন্টে লিখতে হবে। যদি কমেন্টে দেখি যে সবাই চায় পরবর্তী পার্টটা, তাহলে আমি পরবর্তী পার্টটা দিব, মানে আরও বাকি যে অংশটা আছে ইনশাল্লাহ। ঠিক আছে, যারা আমার চ্যানেলে একদম প্রথম, দয়া করে মায়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি নিয়মিত ভিডিও দেবো। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা ক্লাসে কমেন্ট করো, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নিয়মিত ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি বাংলা করে দিব, একদম পুরো প্যাসেজটা পড়াই দিব। ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট, জয়নুল আবেদিন, অর্থাৎ লেসন 1টাকে আজকে আমি ক্লিয়ার করে দিব। সো দেখো, একদম প্রথম থেকে যদি শুরু করি, তাহলে দেখো এখানে যেটা লেখা আছে, পিপল হু স্ট্যান্ড আউট, অর্থাৎ বিশিষ্ট হয়েছেন যারা, মানে বিশেষ ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে যেসব ব্যক্তিবর্গ, যারা এমন কোনো কাজ করেছে যা স্মৃতি হিসাবে বলো আর পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় বলো, সব কিছুর ক্ষেত্রে তারা এক একটা স্তম্ভ বলতে পারো। হ্যাঁ, এমন বিশেষ কিছু ব্যক্তি, যে ব্যক্তিরা হচ্ছে তোমার আমার বাস্তব জীবনে এখনও কাজে লাগছে, যাদের কৃতকর্ম। তো এমন কিছু ব্যক্তি নিয়ে কয়েকটা প্যাসেজ আছে এখানে, তো এটা আমরা কমপ্লিট করব। সো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট। এটা হচ্ছে তোমার বিশিষ্ট হয়েছেন যারা, অর্থাৎ বিশেষ ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন যারা। তো আমরা আজকে শিখবো হচ্ছে লেসন 1, অ্যান্ড লেসন 1-এ বলা আছে কি, যে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট। জয়নুল আবেদিন একজন মহান চিত্রশিল্পী। কি বলছেন? একজন মহান চিত্রশিল্পী। সো এখন এখানে ওনার লাইফ, মানে জন্মগ্রহণ করেছেন, তারপরে তার মৃত্যু, কোথায় পড়াশোনা করেছেন, কোথায় বেড়ে উঠেছেন, সব কিছু এখানে কিন্তু লেখা আছে। দেন আমরা ওইটা একটু পড়বো, তবে এটা সম্পর্কে অবশ্য নিচে আমরা পাবো হয়তো। তো এই জন্য এইখানেরটা আপাতত গুরুত্ব দিচ্ছি না, আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। দেন ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দলীয়ভাবে কাজ করো, অ্যান্ড ডিসকাস আলোচনা করো দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই নিচের প্রশ্নগুলো নিয়ে নিজেদের মধ্যে নিজেরা একটু আলোচনা করতে হবে। দেন যেটা বলছে যে ডু ইউ নো দিস পারসন হোয়াই হি ইজ ফেমাস। তুমি কি এই ব্যক্তিকে চিনো, মানে জয়নুল আবেদিনকে কি তুমি চিনো, এটা বলতেছে। তো জয়নুল আবেদিন যেহেতু বলেই ফেলেছি, তাহলে তো আমি চিনি, তাই না? হোয়াই ইজ হি ফেমাস, সে কেন এত বিখ্যাত, কেন এত পরিচিত। ক্যান ইউ নেম সাম অফ হিজ ওয়ার্ল্ড ফেমাস স্কেচেস, মানে তার কিছু বিখ্যাত কাজ, বিখ্যাত গ্রন্থ লিখেছিল, যে সেসব সম্পর্কে আমাদেরকে হচ্ছে বলতে বলা হয়েছে, যে আসলে বলতে পারবো কিনা আমি এমন কিছু নাম। সো আমরা বলতে পারবো, তবে আমরা একটু পড়ে নেই প্যাসেজটা। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। নাও এখন রিড, পড়ো, দ্য টেক্সট নিচের এই বার্তাটা, বিলো নিচে, বিলো মানে নিচে, টেক্সট মানে বার্তা, অ্যান্ড এবং কমপ্লিট। কমপ্লিট মানে কি? সম্পূর্ণ করা বা শেষ করা। কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডগুলো শেষ করো, মানে যে কাজগুলো দিয়ে দিছে অ্যাক্টিভিটি, দ্যাট ফলো। হ্যাঁ, নিচে যে কর্মকাণ্ডগুলো দিয়ে দিছে সেগুলো করতে হবে, যে কাজগুলো দিয়ে দিছে। দেন যেটা বলতেছে, জয়নুল আবেদিন 29 ডিসেম্বর 1940, 28 মে 1976 was a Bangladeshi painter. জয়নুল আবেদিন হচ্ছে বাংলাদেশি একজন চিত্রশিল্পী। জয়নুল আবেদিন বাংলাদেশি একজন চিত্রশিল্পী ছিলেন। সো 29 ডিসেম্বর 1940, অর্থাৎ 1914 সালে, 1914 সালের 29 ডিসেম্বর সে জন্মগ্রহণ করেছিল। 28 মে 1976, অর্থাৎ 1976 সালের 28 মে সে মৃত্যুবরণ করেছিল। তাহলে কি বলতেছে? জয়নুল আবেদিন ওয়াজ আ বাংলাদেশি পেইন্টার। জয়নুল আবেদিন ছিল বাংলাদেশি একজন কি? চিত্রশিল্পী, পেইন্টার। He had an extraordinary talented and was internationally recognized for his paintings. He had, তার ছিল, an extraordinary মানে কি? অসাধারণ। extraordinary মানে অসাধারণ। extraordinary talent মানে কি? প্রতিভা। talent মানে প্রতিভা। সো আমি লিখতে পারি, চাইলে লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে extraordinary মানে কি? অসাধারণ, লিখে না, অসাধারণ। talented মানে প্রতিভা, talented মানে কি? প্রতিভা। দেন he had an extraordinary talented, তার ছিল, তার ছিল an extraordinary, অসাধারণ, talented, প্রতিভা, and was international মানে আন্তর্জাতিকভাবে recognized,
ইন্টারন্যাশনালি মানে কি আন্তর্জাতিকভাবে, অ্যান্ড রিকগনাইজড মানে হচ্ছে তোমার স্বীকৃতিপ্রাপ্ত হয়েছিলেন, হ্যাঁ রিকগনাইজড। তাহলে ফর হিজ পেইন্টিংস, তার চিত্রকর্মের জন্য, ফর মানে জন্য, হিজ মানে তার, পেইন্টিংস মানে চিত্রকর্ম। তাহলে এখানে বলতে চাচ্ছে তার ছিল অসাধারণ প্রতিভা এবং তার চিত্রকর্মের জন্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিলেন, রাইট। সো এই শব্দগুলো ইন্টারন্যাশনালি মানে কি আন্তর্জাতিকভাবে, হ্যাঁ আন্তর্জাতিকভাবে। আই থিঙ্ক তুমি বুঝতে পারতেছো লেখা, রাইট? আর একটু বড় করলে ভালো হবে। ওকে, দেন রিকগনাইজড মানে কি স্বীকৃতিপ্রাপ্ত হওয়া, রিকগনাইজ মানে স্বীকৃতি, আর এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে। সো আমরা এখানে লিখতে পারি স্বীকৃতিপ্রাপ্ত, হ্যাঁ স্বীকৃতিপ্রাপ্ত। এখন তার স্বীকৃতি তো আর সে দিতে পারে না, তাই না? মানে সে স্বীকৃতি পাবে, তাকে তো প্যাসিভ ভয়েস আর কি এখানে। ফর হিজ পেইন্টিংস মানে কি তার যে চিত্রকর্মগুলো ছিল, হ্যাঁ তার এই চিত্রকর্মগুলোর কথা বলা হচ্ছে। He became well known in 1944 through his series of paintings won the Great Man-Made Famine in Bengal during British colonial rule. So কি বলতে চাচ্ছে যে he became well known in 1944 through his series of paintings won the Great Man-Made Famine in Bengal during British colonial rule. He became, সে হয়েছিল, মানে এখানে এক কথায় যদি আমি এভাবে বলি তাহলে বলতে পারি কি যে বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় 1944 সালের হওয়া মানবসৃষ্ট, হ্যাঁ 1944 সালে হওয়া মানবসৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষের ধারাবাহিক যে চিত্রকর্মের মধ্য দিয়ে তিনি বিখ্যাত হয়েছিলেন। তাইলে আমরা একটু ছাড়াই বলি হি বিকেম, তিনি হয়েছিলেন ওয়েল নোন, বিখ্যাত। এখানে ওয়েল নোন মানে কি সুপরিচিত, বিখ্যাত, ফেমাস বলা যায়, হ্যাঁ। হি বিকেম, সে হয়েছিল ওয়েল নোন, বিখ্যাত, ইন 1944 সালে থ্রো হিজ সিরিজ, থ্রো মধ্য দিয়ে, থ্রো মানে কি মধ্য দিয়ে, ওয়েল নোন মানে বিখ্যাত, লিখে রাখো, ওয়েল মানে বিখ্যাত, বিকেম মানে হয়েছিল, বিকাম মানে হওয়া, বিকেম মানে হয়েছিল, ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ বিকেম, ওয়েল নোন বিখ্যাত, ইন 1944 সালে থ্রো মধ্য দিয়ে, মানে থ্রো মানে কোনো কিছুর মধ্য দিয়ে, এখন থ্রো মানে কিন্তু নিক্ষেপ করা আছে, সো মধ্য দিয়ে, হিজ সিরিজ মানে ধারাবাহিক, অফ পেইন্টিংস মানে কি চিত্রকর্মের, তার ধারাবাহিক চিত্রকর্ম, কি বলতেছে সিরিজ অফ পেইন্টিংস মানে কি ধারাবাহিক চিত্রকর্ম, সিরিজ অফ পেইন্টিংস মানে কি ধারাবাহিক চিত্রকর্ম, ওয়ান দ্য গ্রেট ম্যান মেড, এই গ্রেট মানে এখানে ভয়াবহ, শোনো গ্রেট মানে মহান, গ্রেট মানে বিশাল, গ্রেট মানে বৃহৎ, গ্রেট মানে আবার কি ভয়াবহ, মানে যে কোনো জিনিসকে বিশালভাবে প্রকাশ করে। এটা মানে মনে করো যে খুব ব্যথা, বিশাল ব্যথা, গ্রেট, হ্যাঁ মানে এরকম আর কি, ব্যাপারটা এমন। গ্রেট মানে কি, গ্রেট মানে ভয়াবহ, যেখানে যেমন সেখানে তেমন, হ্যাঁ ভয়াবহ। গ্রেট ভয়াবহ, ম্যান মেড মানে মানব সৃষ্ট, ম্যান মেড মানে কি মানব সৃষ্ট, ম্যান মেড মানব সৃষ্ট। ফেইমিন মানে দুর্ভিক্ষ, লিখে নাও, ফেইম মানে কি দুর্ভিক্ষ, ইন বেঙ্গল বাংলায়। ডিউরিং মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ কোনো একটা নির্দিষ্ট, সেটা 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, মানে একটা নির্দিষ্ট সময়, সেটা 10 মিনিটও হতে পারে। ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ কলোনিয়াল মানে হচ্ছে ঔপনিবেশিক, রুল মানে হচ্ছে শাসন, রুল মানে কি শাসন। ভাই লিখে নাও, কাজে লাগবে, বইয়ের মধ্যে লিখে নাও, তো জীবনে এমনিও খাতা খুলে দেখবা না, মনে করো আজকে তুমি আমার ক্লাস দেখে তুমি ইমোশনাল হয়ে পুরো খাতায় মাথায় লিখে নিলা, লাভ নেই, জীবনও দেখবে না, তার চেয়ে বরং বইয়ের মধ্যে লিখে রাখো, পরীক্ষার আগে যদি একটু প্যাসেজটা দেখো তাও এই ওয়ার্ডের মিনিংগুলো একবার দেখে যেতে পারবে, সো এটা তোমাদের জন্য ভালো হবে, হ্যাঁ। কলোনিয়াল মানে কি তাহলে ঔপনিবেশিক, হ্যাঁ কলোনিয়াল মানে হচ্ছে ঔপনিবেশিক, আমি লিখে দিচ্ছি, ঔপনিবেশিক, হ্যাঁ ঔপনিবেশিক। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা লিখে নাও, ঔপনিবেশিক। ওকে, তাহলে কি বলতেছে যে মানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে 1944 সালে, হ্যাঁ ব্রিটিশ বাংলায়, এই বাংলাদেশে, হ্যাঁ ইন বেঙ্গল বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে 1944 সালে মানবসৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে
ধারাবাহিক সৃষ্ট, হ্যাঁ ধারাবাহিক হচ্ছে তোমার এই যে কি বলে এটারে পেইন্টিং, চিত্রকর্মের মধ্য দিয়ে, ধারাবাহিক চিত্রকর্মের মধ্য দিয়ে তিনি একদম মানে বিখ্যাত হয়েছিল। হ্যাঁ, তাহলে হি বিকেম ওয়েল নোন ইন 1944 থ্রু হিজ সিরিজ অফ পেইন্টিংস ওয়ান দ্য গ্রেট ম্যান মেড ফেম ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রুল। তাহলে বাংলায় ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় 1944 সালে হওয়া মানবসৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষের ধারাবাহিক চিত্রকর্মের মধ্য দিয়ে তিনি বিখ্যাত হয়েছিলেন। সো তারপর আমরা পরেরটাতে যাই। হি প্লেড আ ভাইটাল রোল ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস, নাও ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। মানে বলতে চাচ্ছে এটা যে এখানে হচ্ছে উনি মানে ব্রিটিশ আমলে, হ্যাঁ, তারপরে উনি হচ্ছে তিনি মূলত বাংলাদেশের শিল্পকলা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি শিল্পকলা ইউনিটের বর্তমান চারুকলা অনুষদ, হ্যাঁ, প্রতিষ্ঠা অধ্যক্ষ ছিলেন তিনি, বর্তমানে যেটা চারুকলা অনুষদ। সো এটাই বলতেছিল যে হি প্লেড, সে পালন করেছিল, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, উপরেগুলো মুছে দেয়। ভাইটাল মানে কি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, প্লেড মানে কি পালন করা, প্লেড গুরুত্বপূর্ণ ভূমিকা, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, ভাইটাল গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা, রোল মানে কি ভূমিকা, হি প্লেড পালন করেছিল, পালন করা, হ্যাঁ, প্লে মানে খেলা করা, তো যে খেলা করে খেলোয়াড় একজন, হ্যাঁ, ওর দায়িত্ব কি খেলা করা, ওটা কি গুরুত্ব পালন করা বোঝেন অবশ্যই। হি প্লেড আ ভাইটাল রোল ইন দ্য আর্ট মুভমেন্ট, আর্ট মুভমেন্ট মানে কি আন্দোলন, মুভমেন্ট মানে কি আন্দোলন, হ্যাঁ, মুভমেন্ট মানে কি আন্দোলন, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আর্ট মানে কি শিল্পকলা, আর্ট মুভমেন্ট মানে শিল্পকলা আন্দোলন, তাহলে এখানে লিখে নাও শিল্পকলা, 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 মুভমেন্ট মানে আন্দোলন, মুভমেন্ট মানে আন্দোলন, হ্যাঁ, মুভমেন্ট মানে আন্দোলন। হি প্লেড আ ভাইটাল রোল ইন দ্য আর্ট মুভমেন্ট, সে শিল্পকলা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন বাংলাদেশ, বাংলাদেশের, তাহলে এক কথায় বলো কি তিনি বাংলাদেশের শিল্পকলা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং হ্যাঁ, এবং ওয়াজ দ্য ফাউন্ডিং মানে প্রতিষ্ঠাতা, হ্যাঁ, অ্যান্ড ওয়াজ দ্য মানে শোনো, ফাউন্ডেশন মানে কি ভিত্তি না, ফাউন্ডিং মানে কি প্রতিষ্ঠাতা, ফাউন্ডিং মানে প্রতিষ্ঠাতা, তো ফাউন্ডিং প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, প্রিন্সিপাল মানে কি অধ্যক্ষ, হ্যাঁ, অনেকে কলেজে প্রিন্সিপাল থাকে না, ওই প্রিন্সিপাল অধ্যক্ষ, তাহলে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিল এবং তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অফ দ্য গভর্নমেন্ট মানে সরকারি, গভর্নমেন্ট মানে কি সরকারি, আশা করি দেখে বুঝতেছো লেখা, সরকারি ইনস্টিটিউট মানে কি একটা প্রতিষ্ঠানকে বোঝায়, ইনস্টিটিউট মানে একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, ইনস্টিটিউট অফ আর্টস, তাহলে আর্টস মানে কি এই যে শিল্পকলা, হ্যাঁ, শিল্পকলা, তাহলে মানে তখনকার শিল্পকলা ইনস্টিটিউটের, হ্যাঁ, শিল্পকলা ইনস্টিটিউটের মানে সরকারি শিল্পকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিল। নাও এখন ফ্যাকাল্টি মানে অনুষদ, ফ্যাকাল্টি মানে কি অনুষদ, হ্যাঁ, লিখে রাখো, ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ, হ্যাঁ, অনুষদ অফ ফাইন আর্টস, অফ কি ফাইন আর্টস মানে কি চারুকলা, ফাইন আর্টস মানে চারুকলা, তাহলে কি হবে চারুকলা অনুষদ, যা বর্তমানে চারুকলা অনুষদ নাম দেওয়া হয়েছে। অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি শিল্পকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন তিনি, যা বর্তমানে চারুকলা অনুষদ নামে পরিচিত। এরপরে বলতেছি কি হিজ পেইন্টিংস, তার শিল্পকর্ম অন বেঙ্গল, বাংলার ফেমিন মানে কি দুর্ভিক্ষ, বাংলার দুর্ভিক্ষের চিত্রকর্মগুলো আর কনসিডার্ড বিবেচনা করা হয়েছিল অ্যাজ মানে হিসাবে, কনসিডার্ড মানে বিবেচনা করা, এখানে কিন্তু বিবেচিত বোঝাচ্ছে, কারণ কনসিডার্ড ভার্বের পাস্ট ফর্ম আছে, কনসিডার্ড অ্যাজ মানে হিসাবে, অ্যাজ মানে কি হিসাবে, হিজ মানে তার মোস্ট মানে কি মোস্ট ক্যারেক্টারিস্টিক্স ওয়ার্কস মানে কি, এখানে শোনো ক্যারেক্টারিস্টিক্স ওয়ার্কস, এখানে ওয়ার্কস মানে কি তার যে কাজগুলো কর্মগুলো, হ্যাঁ, তো
তো এখানে বলতে চাচ্ছে যে তার যে বৈশিষ্ট্যমণ্ডিত। তাহলে দেখো ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত, হ্যাঁ বৈশিষ্ট্যমণ্ডিত ওয়ার্কস মানে কি কাজ। তাহলে বলতেছে যে এই যে বাংলা দুর্ভিক্ষের উপর তার চিত্রকর্মকে তার মানে সর্বাধিক বৈশিষ্ট্যমণ্ডিত কাজ হিসেবে বিবেচিত হয় বা ধরা হয়। তারপর দেখো ধরা হয় হিজ হোমল্যান্ড অনার্ড হিম উইথ দ্য টাইটেল শিল্পাচার্য। হিজ হোমল্যান্ড মানে কি মাতৃভূমি। অনার্ড মানে কি সম্মানিত করা, হ্যাঁ অনার্ড হিম তাকে সম্মানিত করে উইথ দ্য টাইটেল মানে কি একটা নাম দেওয়া বোঝায় এখানে, হ্যাঁ একটা নাম দেওয়া বোঝাচ্ছে এখানে, তার একটা নাম দিছে, হ্যাঁ। তাইলে এখানে বলতেছে শিল্পাচার্য নাম দেয়। ওয়ার দ্য গ্রেট টিচার, গ্রেট মানে কি মহান বিখ্যাত, টিচার মানে শিক্ষক, অফ আর্টস শিল্পকলা, ফর হিজ আর্টিস্টিক মানে শৈল্পিক, আর্টিস্টিক মানে কি শৈল্পিক, লিখে নাও শৈল্পিক, আর্টিস্টিক মানে শৈল্পিক, অ্যান্ড ভিশনারি। আসলে ভিশনারি মানে কি, স্বপ্নচারী, ভিশনারি মানে হচ্ছে স্বপ্নচারী। সো আর্টিস্টিক মানে শৈল্পিক অ্যান্ড ভিশনারি মানে কি স্বপ্নচারী। কোয়ালিটিস মানে কি বৈশিষ্ট্য। তো এখানে দেখো যে হচ্ছে তোমার একজন মহান শিক্ষক তিনি, হ্যাঁ মানে তার শৈল্পিক ও স্বপ্নচারী বৈশিষ্ট্যের জন্য তার মাতৃভূমি তাকে শিল্পাচার্য বা শিল্পকলার মহান শিক্ষক উপাধিতে সম্মানিত করেন। শিল্পকলার মহান শিক্ষক তিনি হচ্ছে কি দ্য গ্রেট টিচার, মহান শিক্ষক অফ আর্টস শিল্পকলা, ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি স্বপ্নচারী কোয়ালিটিস বৈশিষ্ট্য। মানে তার এই শিল্পকলার মহান শিক্ষক, শৈল্পিক স্বপ্নচারী ও হচ্ছে তোমার বৈশিষ্ট্য, তার যে কাজ কামের যে বৈশিষ্ট্য, হ্যাঁ মানে তার সর্বাধিক বৈশিষ্ট্য, তার শৈল্পিক ও স্বপ্নচারী বৈশিষ্ট্যের জন্য এই যে তার ফর মানে জন্য, হিজ আর্টিস্টিক শৈল্পিক অ্যান্ড ভিশনারি স্বপ্নচারী কোয়ালিটিস বৈশিষ্ট্য। তাহলে শৈল্পিক স্বপ্নচারী এবং বৈশিষ্ট্যের জন্য তাকে দ্য গ্রেট টিচার অফ আর্টস শিল্পকলার মহান শিক্ষক হিসেবে বিবেচনা করা হয়। হিজ হোমল্যান্ড তার মাতৃভূমি অনার্ড সম্মানিত করে, ভূষিত করে হিম তাকে উইথ দ্য টাইটেল শিল্পাচার্য, তাকে কি নামে তাকে শিল্পাচার্য নামে হচ্ছে সম্মানিত করা হয়েছে উপাধিতে। এখানে একটা উপাধি, টাইটেল মানে উপাধি, হ্যাঁ এই টাইটেল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে উপাধি। হি ওয়াজ আ পাইওনিয়ার অফ দ্য মডার্ন আর্ট মুভমেন্ট অ্যান্ড ওয়াজ rightly considered as the founding father of Bangladeshi modern arts. So he was a pioneer of modern, আসলে আধুনিক শিল্পকলা আন্দোলনের তিনি ছিলেন একজন অগ্রপথিক এবং যথার্থই তাকে বাংলাদেশি আধুনিক শিল্পকলার প্রতিষ্ঠাতা জনক হিসেবে বিবেচনা করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে আধুনিক শিল্পকলা আন্দোলনে তিনি ছিলেন একজন অগ্রপথিক, হ্যাঁ অগ্রপথিক। তাহলে হি ওয়াজ আ পায়োনিয়ার মানে কি অগ্রপথিক। পায়োনিয়ার বলতে এখানে কি বোঝাচ্ছে অগ্রপথিক, হ্যাঁ পায়োনিয়ার। তাহলে হি ওয়াজ তিনি ছিলেন একজন পায়োনিয়ার অগ্রপথিক অফ দ্য মডার্ন আধুনিক আর্ট মানে কি আর্ট মানে কি শিল্পকর্ম, আচ্ছা অফ আর্টস আর্ট মুভমেন্ট, মুভমেন্ট মানে কি আন্দোলন, তাহলে শিল্পকলা আন্দোলনের, হ্যাঁ শিল্পকলা আন্দোলনের মডার্ন আর্ট মুভমেন্ট মানে আধুনিক শিল্পকলা আন্দোলনের অগ্রপথিক হিসেবে ছিলেন। তিনি ছিলেন কি আধুনিক শিল্পকলা আন্দোলনের অগ্রপথিক, মডার্ন আর্ট মুভমেন্ট। দেখো তাহলে পায়োনিয়ার অগ্রপথিক অফ দ্য মডার্ন আর্ট মুভমেন্ট আধুনিক শিল্পকলা আন্দোলনের অগ্রপথিক, অ্যান্ড ওয়াজ রাইটলি কনসিডার্ড, এখানে রাইটলি মানে যথার্থ, রাইটলি মানে কি যথার্থ, অ্যান্ড ওয়াজ রাইটলি এবং ছিলেন যথার্থ
কনসিডার্ড মানে কি বিবেচনা করা, হ্যাঁ কনসিডার মানে বিবেচনা করা, কনসিডার্ড বিবেচিত, এবং ছিলেন যথার্থভাবে বিবেচিত অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্টস। অ্যান্ড অ্যাজ মানে হিসাবে, দ্য ফাউন্ডিং মানে প্রতিষ্ঠাতা, ফাদার মানে কি জনক, অফ বাংলাদেশি মডার্ন আর্টস বাংলাদেশের আধুনিক শিল্পকলার জনক হিসেবে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, তাই না? ওকে, তারপর আমরা পরের অংশে যাই। আবেদিন ওয়াজ বোর্ন, আবেদিন জন্মগ্রহণ করেছিলেন, বোর্ন মানে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করেছিলেন, পাস্ট ফর্মে আছে, ইন কিশোরগঞ্জে অন 29 ডিসেম্বর 29 ডিসেম্বর 1940, 1914 সালের 29 ডিসেম্বর আবেদিন জন্মগ্রহণ করেছিলেন কিশোরগঞ্জে। হি অতিবাহিত করেছিল, স্পেন্ট মানে অতিবাহিত করা, সে অতিবাহিত করেছিল মোস্ট অফ হিজ চাইল্ডহুড নিয়ার দ্য সৈনিক মানে কি, মানে এখানে হচ্ছে তোমার কি বলে এটাকে নৈসর্গ, হ্যাঁ নৈসর্গিক শোভামণ্ডিত মানে খুব চমৎকার সুন্দর। ব্যাংকস মানে কি পাড় বলতে পারো, কিনার বলতে পারো, হ্যাঁ পাড় বলতে পারো বা কিনার বলতে পারো, তীরে বলতে পারো। আচ্ছা, স্পেন্ট মানে অতিবাহিত করা, কাটিয়েছিল, সে কাটিয়েছিল মোস্ট বেশিরভাগ অফ হিজ চাইল্ডহুড নিয়ার দ্য সিনিক ব্যাংকস অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। তাহলে বলতেছি কি আবেদিন আসলে 1914 সালে 29 ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তার শৈশবের অধিকাংশ সময় তিনি ব্রহ্মপুত্র নদের নৈসর্গিক যে শোভামণ্ডিত তীরে কাটিয়েছিলেন, হ্যাঁ নৈসর্গিক শোভামণ্ডিত তীরে তিনি কাটিয়েছিলেন। এখানে স্পেন্ট মানে কাটানো বোঝাচ্ছে, অতিবাহিত করা, কাটানো। তো তুমি অতিবাহিত লিখে রাখো, অতিবাহিত মোস্ট অফ হিজ চাইল্ডহুড মানে কি তাহলে? চাইল্ডহুড মানে হচ্ছে শিশুকালের যে, হ্যাঁ শিশুর যে মানে একটা শৈশব যেটাকে বলে, হ্যাঁ চাইল্ডহুড মানে কি শৈশব। তাহলে তার শৈশবের বেশিরভাগ সময় তিনি ব্রহ্মপুত্র নদীর, হ্যাঁ ব্রহ্মপুত্র নদ, এটা নদ, ব্রহ্মপুত্র নদের নৈসর্গিক শোভামণ্ডিত কিনারে তিনি অতিবাহিত করেছিল, কাটিয়েছিল। দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার ইন্সপায়ার্ড হিম ফ্রম হিজ আর্লি লাইফ। The river and the open nature inspired him from his early life. তার মানে কি এই ব্রহ্মপুত্র নদ আসলে মানে এই নদী এবং উন্মুক্ত প্রকৃতি প্রথম জীবন থেকেই তাকে অনুপ্রাণিত করেছিল, তাহলে বলতে পারি দ্য রিভার নদীটি, অ্যান্ড দ্য ওপেন নেচার এবং কি এই যে মানে উন্মুক্ত প্রকৃতি, ওপেন নেচার, ওপেন মানে কি উন্মুক্ত, ওপেন নেচার এখানে লিখে রাখো উন্মুক্ত প্রকৃতি, উন্মুক্ত প্রকৃতি। ওপেন নেচার ইন্সপায়ার্ড মানে কি অনুপ্রাণিত করা হিম তাকে ফ্রম হিজ আর্লি লাইফ মানে কি আর্লি মানে তো শুরুর জীবন, প্রথম জীবন, একদম ছোটকালে যেটাকে বলে আর্লি লাইফ। দ্য ব্রহ্মপুত্র লেটার অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া, লেটার মানে পরবর্তীতে, অ্যাপিয়ার্ড মানে দৃশ্যমান হওয়া, ইন মেনি অফ হিজ পেইন্টিংস অ্যান্ড রিমেইনড আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ ক্যারিয়ার। So the Brahmaputra later appeared in many of his paintings and remained a great source of inspiration throughout his career. তো এখানে আসলে ব্রহ্মপুত্র নদ পরবর্তীতে তার বহু চিত্রকর্মে দৃশ্যমান হয়, মানে ব্রহ্মপুত্র এই যে নদ, সে ছোটোকালে যে এখানকার স্মৃতি, হ্যাঁ সে তো অর্জন করছে অনেক কিছু, আসলে সেখানে সে ছোটোকাল থেকে বেড়ে উঠছে, তার অনেক স্মৃতি আছে, তো সেগুলো সে আবার করছে কি এই আর্টের মাধ্যমে তুলে ধরছে। তাহলে ব্রহ্মপুত্র লেটার অ্যাপিয়ার্ড ইন মেনি অফ হিজ পেইন্টিংস, তার মেনি অফ হিজ পেইন্টিংস মানে তার অনেক চিত্রকর্মের মধ্যে অ্যাপিয়ার্ড দৃশ্যমান হয়েছিল ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র অনেকবার, হ্যাঁ অনেক চিত্রকর্মের মধ্যে আসলে ফুটে উঠেছিল, তিনি দৃশ্যমান করিয়েছিলেন। অ্যান্ড রিমেইনড আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ ক্যারিয়ার মানে কি কর্মজীবন, এটা মনে রাখবা, কর্মজীবন, ক্যারিয়ার বলে না আমরা, আমি ক্যারিয়ার করতেছি, আসলে কর্মজীবন, হ্যাঁ ক্যারিয়ার। ইন্সপাইরেশন মানে অনুপ্রাণিত করা, ইন্সপাইরেশন মানে কি অনুপ্রেরণা, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, আর ইন্সপাইরেশন মানে অনুপ্রেরণা। সোর্স মানে উৎস,
থ্রো আউট মানে কোনো কিছুর মধ্য দিয়ে, মানে তার কর্মজীবন জুড়ে তার অনুপ্রেরণার এক বড় উৎস হিসেবে কাজ করেছিল এই হচ্ছে তোমার এই ব্রহ্মপুত্র নদ। অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্র। ট্রিবিউট মানে প্রদর্শন করা, কোনো কিছুর প্রতি সম্মান প্রদর্শন করা। সো এখানে বলতে চাচ্ছিল এমন যে তিনি কিন্তু এই অ্যাজ হিসাবে হিজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্র হি ড্রিউ আ সিরিজ অফ ওয়াটার কালার পেইন্টিংস ইন দিস রিগার্ড। মানে তিনি আসলে তার এই ব্রহ্মপুত্র নদের প্রতি তার শ্রদ্ধা স্বরূপ এ বিষয়ে তিনি জল রং দিয়ে ধারাবাহিক ছবি আঁকেন, মানে শ্রদ্ধা হিসেবে, এটাকে শ্রদ্ধা দেখাইছে জাস্ট। অ্যাজ হিজ ট্রিবিউট তার সম্মান হিসেবে টু দ্য রিভার নদীর প্রতি, ব্রহ্মপুত্র নদের প্রতি হি ড্রিউ, ড্র মানে অঙ্কন করা, ড্রয়ের পাস্ট ফর্ম ড্রিউ অঙ্কন করেছিল সিরিজ অফ ধারাবাহিক ওয়াটার কালার জল রং পেইন্টিংস ইন দিস রিগার্ড। হ্যাঁ, দিস হেল্পড হিম আর্ন গভর্নর্স গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938। 1938 সালে, মানে এটি তাকে 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নর স্বর্ণপদক পেতে সহায়তা করেছিল। মানে দিস হেল্প, এইটা হেল্প সাহায্য করেছিল হিম তাকে অর্জন করতে গভর্নর্স গোল্ড মেডেল। হ্যাঁ, গভর্নর্স গোল্ড মেডেল মানে সর্বভারতীয় কি বলে, সর্বভারতীয় প্রদর্শনীতে তিনি হচ্ছে তোমার এই স্বর্ণপদক পেয়েছিলেন। হ্যাঁ, সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নর স্বর্ণপদক, এই যে গভর্নর্স গোল্ড মেডেল, গভর্নর স্বর্ণপদক ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938। অল ইন্ডিয়ান এক্সিবিশন মানে সর্বভারতীয় প্রদর্শনী এক্সিবিশন ইন 1938, 1938 সালে। 1938 সালে এটি তাকে 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নর স্বর্ণপদক পেতে সহায়তা করেছিলেন। বলতেছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে সর্বপ্রথমবার, যখন হি কেম আন্ডার স্পটলাইট অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গ্যাপ আবেদিন দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল। হ্যাঁ, ভিজুয়াল স্টাইল মানে বলতেছিল এটাই যে এই প্রথম তিনি স্পটলাইটে আসেন এবং এই পুরস্কার আবেদিনকে তার নিজস্ব দৃষ্টিনির্ভর ধরন সৃষ্টিতে তাকে কি করেছিল, আত্মবিশ্বাস জুগিয়েছিল। তাহলে আমরা এটা বলতে পারি দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই ছিল তার কি প্রথম। হ্যাঁ, তিনি এই প্রথমই স্পটলাইটে আসেন। হ্যাঁ, ফার্স্ট টাইম হোয়েন হি কেম আন্ডার স্পটলাইটে এসেছিলেন এবং দিস অ্যাওয়ার্ড এবং এই পুরস্কার গ্যাপ দিয়েছিল আবেদিনকে দ্য কনফিডেন্স মানে সাহস বলতে পারো, কনফিডেন্স মানে কি কোনো একটা ভরসা বলতে পারো, ভরসা দিয়েছিল। হ্যাঁ, কি বলতেছে যে তার সৃষ্টিনির্ভর দৃষ্টিতে আত্মবিশ্বাস জুগিয়েছিল। তো এখানে কনফিডেন্স বলতে আত্মবিশ্বাসকে বোঝাচ্ছে, টু ক্রিয়েট সৃষ্টি করা হিজ ওন ভিজুয়াল স্টাইল। হ্যাঁ, তার নিজস্ব দৃষ্টি নির্ভর ধরন সৃষ্টিতে আত্মবিশ্বাস জুগিয়েছিল। সো পরের পার্ট যদি পেতে চাও কমেন্টে দ্রুত লিখতে হবে, মানে এই পার্ট। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।